দর্শক এরই মধ্যে নিশ্চয়ই তুফান দেখে ফেলেছেন অনেকেই, আর যারা দেখেননি তারাও দেখবার অপেক্ষায় রয়েছেন। তবে যারাই তুফান দেখেছেন তাদের আগ্রহ কিন্তু আরও বেড়ে যাচ্ছে তুফানকে নিয়ে। তুফানে কি আছে, এর অভিনয়ে কলাকুশলীদের নিয়ে যেমন আগ্রহ আছে, ঠিক তেমনি এই সিনেমায় যারা কস্টিউম ডিজাইনার রয়েছেন, যারা ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন, সবাইকে নিয়ে কিন্তু আগ্রহ বেড়েই চলেছে। তো আপনাদের আগ্রহের জায়গা থেকেই আজকে আমি চলে এসেছি এই সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন যিনি, তার স্টুডিওতে। আমার আজকের অতিথি আরাফাত মহসিন নিধি, আর সাথে আছি আমি ফারজানা লিনা। সবাইকে স্বাগত সময় বিনোদন আড্ডায়। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি ভালো, ঠিকঠাক, অলওয়েজ। একদম অলওয়েজের থেকে কি একটু বেশি ভালো থাকাটার তো কথা। মানে কেমন মনে হচ্ছে এই যে তুফান সিনেমার পর থেকে যে তুফানি জোয়ারে এখনো মানুষ ভাসছে, এই মুহূর্তটাতে কেমন লাগছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। খুবই ভালো লাগছে, কারণ আমরা যেই জিনিসটা আসলে আমরা অ্যাচিভ করতে চেয়েছি ফিল্মের থেকে, সেই জিনিসটা এবং মানুষ যে খুবই সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিচ্ছে আমাদের কাজটাকে, এটার জন্য খুবই ভালো লাগছে। এবং এটা অবশ্যই ভালো লাগার মতন যে এখনও মনে হচ্ছে যে ঈদ শেষ হয় নাই, এখনও মানুষের হলে গেলে, আমি প্রায় তুফান আমার ফ্যামিলি নিয়ে আমি দেখতে গেছি, সো তখন দেখলাম যে এখনও মনে হচ্ছে আমি ঈদেই আছি আর কি। এই সিনেমায় যদি বলি যে আপনার আগের যে কাজগুলো সেটার থেকেও মনে হলো যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে আপনি বেশ কিছু এক্সপেরিমেন্ট করেছেন। তো সেই জায়গাটাতে আসলে সিনেমার সাথে বা এই সিনেমার ডিরেক্টর রায়হান রাফির সাথে আপনার ভাবনার জায়গাটা কি মিলে গিয়েছে কতটা? অবশ্যই বলবো যে মিলেছে দেখে এটার রিয়াকশন আমরা এখন হলে হলে পাচ্ছি। এবং আমাকে অনেক শ্রোতারা, অডিয়েন্সরা আমাকে পার্সোনালি মেসেজ পাঠাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে খুবই সুন্দর হয়েছে, এবং তারা অ্যাপ্রিসিয়েট করছে। সেটার জন্য আমি তাদেরকে অনেক থ্যাঙ্কস এটার জন্য। কারণ এই ধরনের আমরা যখন একটা প্ল্যান করি, সেটা যখন সাকসেস হয় তখন আসলে ভালো লাগে জিনিসটা, যে আচ্ছা তাহলে আমরা মনে হয় কোনো কিছু অ্যাচিভ করতে পারছি। এবং আমি যখন হলে গিয়ে নিজেও দেখছি যে এই জায়গাটায় আমি আর রাফি আমরা প্ল্যান করছি যে এইখানে আসলে আমরা মিউজিক দিব না, এখানে আসলে অডিয়েন্স হাসবে। সো ওই জিনিসগুলো যখন হয়, হলে যাওয়ার পরে রিয়াকশনগুলো যখন কমপ্লিটলি আমরা দেখতে পারি যে হ্যাঁ আমাদের থটটা আসলে ওখানে কাজ করে, তখন এটা আসলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, যেটা আসলে বলে বোঝানোর মতন না, বা এটার হয়তো কোনো ভাষা নাই আসলে বলার। এই সিনেমায় কাজ করেছেন, আর শুরুতে একটু কাজটাই জানতে চাই যে এই সিনেমার আবহ সঙ্গীত পুরোটা আপনি করেছেন। এখানে আপনার যে এক্সপেরিয়েন্সটা এবং একই সাথে আপনি এই সিনেমার দুটো গানে কাজ করেছেন, এই জার্নিটা আপনার কেমন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমার এই সিনেমার জার্নিটা খুবই খুবই অদ্ভুত ছিল, কারণ আমার কাজ শুরু হয় আসলে রোজার ঈদের আগ থেকে। এবং আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়, আমরা একদিন গল্প শুনি, গল্পর যে স্ক্রিন প্লে লিখেছেন আদনান আদিব খান এবং রায়হান রাফি, আমরা একসাথে বসে গল্প শুনি। এবং পুরো গল্পটা যেদিন আমি শুনি, সেদিনই আমার কাছে মনে হয় যে এটা একটা অন্যরকম গল্প, যে গল্প আমি আসলে কখনো আগে শুনি নাই। আপনারা ওয়েট করছিলেন এমন কিছুর জন্যই? আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের এক্সিকিউশনটা ঠিকঠাক করতে হবে টু অ্যাচিভ দ্য গোল, যেটা আমরা আসলে দেখতে চাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করার কথা ছিল, আমার গান করার কথা ছিল না একদমই। তারপর আমাকে রাফি বলে যে নিধি ভাই, আমাদের একটা গান লাগবে, যেখানে আসলে আমাদের আরেকটা ক্যারেক্টার যে আছে, সিনেমার শুরুতে আমরা ওর ক্যারেক্টারাইজেশন একটা গান দিয়ে করব। তো ওরকম একটা গান লাগবে, যে গানটা আসলে প্রেমের গান না, কিন্তু এটা একটা মানুষকে স্বপ্ন দেখানোর গান। সো ওইখান থেকে তারপর আমার গানে প্রথমত এই গানে যুক্ত হওয়া হয়। এবং আমার খুবই ঘনিষ্ঠ একজন বড় ভাই আছে, যার সাথে আমার গানের অনেক দিন ধরে প্ল্যান হচ্ছে যে আমরা একসাথে কাজ করব লিরিসিস্ট হিসেবে। তারপর ওনার নাম রবিউল ইসলাম জীবন। জীবন ভাইকে আমি বলি যে ভাই, এরকম একটা গান লিখতে হবে, রাফি আমাকে ব্রিফ দিছে, সো আপনি কি অবস্থা, কবে পাইতে পারি? আর আমি তখন যেহেতু আমি ফিল্ম মেকিংও করি, সো ওই কারণে আমি তখন নেপালে ছিলাম, আমার এক ফিল্ম স্ক্রিনিং হচ্ছিল ওখানে। সো ওই জায়গায় বসে আমি তখন জীবন ভাইকে বলি যে এরকম ব্রিফটা এরকম, আপনি একটা লিরিক লিখে পাঠান, আমি জাস্ট একটা হামিং করে সুর দিয়ে রাফিকে পাঠাবো। সো আমি ওটা হামিং করে রাফিকে দিয়ে পাঠাই। এরপরে রাফি আমাকে, রাফির সাথে একটা জিনিস আমার খুব ভালো, যে যেটা ভালো লাগে সেটা ভালো লাগে, যেটা ভালো লাগে না সেটা ভালো লাগে না, মাঝামাঝি কোনো লাইন নাই, যে টেস্টটা মিলে যায় একদম পারফেক্টলি। আমার এটা ভালো লাগছে, আমার এটা ভালো লাগে নাই। আচ্ছা, এই মাঝামাঝি কি আছে, ওইটা রাফির সাথে আমার কখনো হয় না, উইচ ইজ আ ভেরি গুড থিং, কারণ একটা কনফিউশন থাকে তখন। সো এরপরে আমি ওকে গানটা পাঠাই, ও আমাকে মুহূর্তে বলে যে ভাই গানটা ভালো লাগে নাই। তো আমি তারপর ঢাকায় আসি, ঢাকায় এসে আমি ওর সাথে বসে আমি বলি যে আচ্ছা কেন ভালো লাগে নাই, ওই জায়গাটা একটু শুনি। বলছে আপনার গানটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি যে জিনিসটা চাচ্ছি সেটা আসলে এটাতে নাই। আমি বলছি তাহলে আমরা কি করতে পারি? বলে আমার এই পয়েন্টগুলো আসলে লাগবে, যে জীবনটা হবে ওর সুন্দর,
এবং ওর কাছে আজকে ক্যারেক্টারটার কাছে আসলে এখন টাকা নাই, কিন্তু একদিন ওর কাছে অনেক টাকা একদম আসবে। স্বপ্নটাকে ফুটিয়ে হ্যাঁ, তুলতে হবে একটা so পজিটিভ। তখন আমি আবার জীবন ভাইকে বলি যে ভাই এই লিরিকটা হবে না, আই এম রিয়েলি সরি, আমাদের আরেকবার চলেন আমরা, যেহেতু আমাদেরকে এখানে এই আমার তো ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে আসলে গানে আসছি, যেহেতু অবশ্যই এখানে কোনো একটা কিছু হবে দেখে এটার মধ্যে আমি এখানে আসছি, সো চলেন আমরা আরেকবার ট্রাই করি। তো তারপর আমরা একবার ট্রাই করি। আর আমার যেটা হয় যে আমি কোনো গান বানানোর আগে আমি আসলে ডেমো বানাইতে পারি না, আমি পুরো গানটারই হয়তো 70% বানাই ফেলি, আচ্ছা, যে আচ্ছা। এরকম হবে শুনতে, মাঝখানে মিউজিক হবে। সো এরপরে সেকেন্ড লিরিকটা জীবন ভাই দেয় এবং এটা আমার কাছেও খুব ভালো লাগে। তারপর আমি সুর করি সেটা, তারপর রাফিকে শোনাই। রাফিকে শোনানোর পরে ওখানে ডিওপি ছিল সিনেমার তাসিন, আমার খুব ভালো বন্ধু। ও শোনার পরে বলে যে বাহ এই গানটা তো জোস, এই গানটা তো ওয়ার্ক করবে আমাদের সাথে। তারপর এটা ওরা এই গানটা নিয়ে ওরা শুটিংয়ের জন্য রওনা দেয় ওদিন। এরপরে আমাকে বলা হয় যে আরেকটা গান লাগবে, আমাদের একটা রোমান্টিক সং লাগবে। সো আমি তখন বলি যে আমি আসলে রোমান্টিক সং বানাইতে পারবো, কিন্তু রোমান্টিক সং এতবার বানাইতে পারবো না, মানে হয়তো একটা বানাবো, সেটা যদি আপনার ভালো লাগে তাহলে এই গানটা নিব, না হলে এই গানটা আমি আর বানাবো না, ধরবো না। মানে আগের গানটার মতো এত এক্সপেরিমেন্ট করা যাবে কারণ না। রোমান্টিক গান তো আসলে একটাই হবে। সো এরপরে আমি হলো গিয়ে ওকে রোমান্টিক গানটা শোনাই। আমাকে বলে যে আমার একটা গান ছিল, ওই গানের মতন একটা গান ওর খুব ভালো লাগে যদি এরকম একটা নতুন প্রেমে পড়ার গান পায়। তারপর রাফি আমাকে সেটা বলে, আমার বলার পরে আমার একটা ঘনিষ্ঠ বন্ধু আছে অনেক দিনের, ও হলো গিয়ে আমার জন্য লিরিক লেখে, ওর নাম তন্ময় পারভেজ। ও আমার একটা গান লিখেছিল শতজানার প্রজাপতি। সো 8 বছর পরে আবার আমরা কানেক্ট হই সিনেমার জন্য। তারপর আমি ওকে বলি যে এরকম একটা গান লিখতে হবে, নতুন প্রেমে পড়ছে, ক্যারেক্টার ভালোবাসতেছে। তখন কি ধরেন রোজার ঈদের চান রাত, হয়তো চান রাতের আগের দিনের গল্প। আচ্ছা, তা আমার ঈদ আসলে শুরু হয়েছে আপনার রোজার ঈদের 6-7 দিন পরে, কারণ আমি তুফানের কাজ দিয়ে। পুরা ঈদটাই আমি আসলে তুফানের পিছনে কাজ করতে হয়েছে আমার। সো এরপরে আমি ওকে বলি যে ভাই এরকম একটা গান আছে, আপনি শুনেন, যদি আপনার ভালো লাগে তাহলে হাবিব ভাইকে দিয়ে আপনার গাওয়াইতে হবে গানটা। এটা আমার একটা আবদার, কারণ আমি দীর্ঘ এত বছর কাজ করছি, আমি অর্ণব ভাইয়ের সাথে কাজ করছি, কিন্তু আমার একটা ছিল যে হাবিব ভাই যদি আমার একটা গান গায় তাহলে আমার জন্য এটা একটা অ্যাচিভমেন্ট হবে যে আমি আসলে হাবিব ভাইদের সাথে কাজ করতে পেরেছি। তারপর হাবিব ভাইয়ের সাথে কথা বলে, হাবিব ভাইও গানটা শুনে আমার সাথে যোগাযোগ করে, আমাকে বলে খুবই সুন্দর গান হয়েছে। এবং ওইখান থেকে হলো গিয়ে আমি ফেসে যাই গানটা আসলে ক্রিয়েট হয়, যেটা হাবিব ভাহিদ গায় আমার সুর ও সঙ্গীতে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওদেরকে শুটিংয়ে যাওয়ার আগে আমাদের একটা থট প্রসেস, একটা মিটিং হয়, কারণ এটার আমাদের ফিল্মের স্কেলটা এত বড় যে এটা আসলে আমরা পরে প্ল্যান করি যে আমরা আসলে ওয়াই নট আমরা স্ক্রিপ্ট পড়ে আমরা ফিলিংটা বুঝে ব্রিফ নিয়ে ওরা শুটিংয়ে যাওয়ার আগে যদি অ্যাটলিস্ট থিম বেস মিউজিকগুলো পায়। আপনি যদি দেখে থাকেন তুফান, আপনি দেখবেন তুফানের প্রত্যেকটা থিমের আলাদা আলাদা মিউজিক আছে। যে তুফান যখন এন্ট্রি নেয় এক ধরনের মিউজিক, তুফান যখন একজনের সাথে ব্যাটেল করে ওটা এক ধরনের মিউজিক, আবার লাস্টের টুইস্টের একটা আলাদা মিউজিক। সো ওইগুলো আমরা ক্রিয়েট করি আমি হলো গিয়ে এই রোজার ঈদের ছুটিতে বসে, মানে আমার শুটিং এর আগে আপনি শুটিং এর আগে স্ক্রিপ্ট পড়ে পড়ে, মানে একটা ধারণা করে। হ্যাঁ, কারণ আমার কাছে স্ক্রিপ্ট ছিল, স্ক্রিপ্ট পড়ে পড়ে রাফির ব্রিফ অনুযায়ী, স্ক্রিন প্লে যে লিখছেন তার ব্রিফ অনুযায়ী কিরকম ভাবছে, কিরকম শর্ট হবে। বিজিএম এ হয় যেটা যে ভিজুয়ালটা দেখে দেখে এভাবে করা হয়, তো এই ক্ষেত্রে কি তাহলে ব্যতিক্রম হলো এবং এটা কি প্রথমবার করলেন আপনি? এটা প্রথমবার আমার করা, যে একটা আচ্ছা, স্ক্রিপ্ট পড়ে আসলে আমার ইমাজিনেশন থেকে আসলে ডেমোটা যে ক্রিয়েট হ্যাঁ, করা। যেমন আমি যদি বলি ধরেন তুফানের যে ওয়ান টেক যে সিকোয়েন্সটা যেটা দর্শকের অনেক ভালো লাগছে, সেটার মিউজিক যেমন আমি আসলে ফুটেজের পাওয়ার আগে করা, মানে শুটিংয়ে যাওয়ার আগে এই 4 মিনিটের একটা মিউজিক লাগবে। রাফি আমাকে বলে যে নিধি ভাই আমাদের একটা 4 মিনিটের মিউজিক লাগবে অ্যাকশন সিনের জন্য। সো আমি তখন চিন্তা করি যে ঠিক আছে ফাইন, 4 মিনিটের মিউজিক তো একটা, মানে আমারও তো একটা ইমাজিনেশন থেকে করতে হবে, আমি তো কোনো ইমেজ পাচ্ছি না। সো তখন আমাকে বলে যে এরকম হবে, একটা উনি যাবে, তুফান গিয়ে মারবে, তারপর এইভাবে শট নিব, এরকম করে ওয়ান টেকে হবে। সো ওই জায়গা থেকে আমি তখন ওই জিনিসটা পুরো ডিজাইন করি এবং করে যখন ওদেরকে পাঠাই, ওরা শ্যুট করে ওটার উপরে। এবং সাকিব খান শুনছি যে সে মিউজিক ছেড়ে শট দিচ্ছে, মানে মিউজিক তার এত ভালো লাগছে যে উনি আসলে শট দেওয়ার আগে মিউজিক ওখানে বড় বড় স্পিকার নিয়ে যাওয়া হয়েছে যাতে উনি ওই ফিলটায় শটটা দিতে পারে। একদম মজে ছিলেন, মজে ছিল, আপনি দেখলে বুঝবেন যে বিহাইন্ড দ্য সিনগুলো যখন আসবে তখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা বাজতেছে। তার মানে তুফানের এই যে এতটা সফলতা, এটার পেছনে এই যে ছোট ছোট এক্সপেরিমেন্ট বা প্রথমবারের মতো কিছু কিছু কাজ করা, এগুলোকে একদমই ইগনোর করার বোধহয় একবারই সুযোগ নেই। নাই তো, মানে সুযোগ তো আসলে নাই, কারণ এগুলাই তো আসলে গল্প একটা। মানে একজন নায়কের সবাই শাকিব খানকে নিয়ে বলছে, সবাইকে নিয়ে বলছে, তার যে সফলতা এটার পেছনে এই তৈরি করে দেয়া, এই পুরো বিষয়গুলো তৈরি করে দেয়াটার
পরেই হয়তো তার সফলতাটা সবকিছু মিলে একটা সিনেমার এত সফল। পুরো সিনেমাটাই তো আসলে একটা টিমের একটা পুরো কৃতিত্ব থাকে এখানে। কারণ আমি যখন সিনেমাটা পাই ব্যাকগ্রাউন্ড স্কোর করার জন্য, যখন আমার কাছে ফুটেজ আসে, তখন আমি সিনেমাটা দেখে আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক লার্জার একটা স্কেলের ছবি। আচ্ছা। এবং আমার আসলে এখানে অনেক কাজ এখনো বাকি আছে করার। সো ওই জায়গা থেকে, আর সিনেমাটা শুটিংই এত সুন্দর হয়ে আসছে, অ্যাক্টিং এত সুন্দর হয়ে আসছে, সো আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিকঠাক না করি, একটা সিনেমার তো আসলে অডিও আর ভিডিও মিলেই একটা সিনেমা হয়। সো ওই জায়গাটা ফল করবে। সো এর জন্য আমি নিজেকে বললাম যে ঠিক আছে ফাইন, যেহেতু ফুটেজ চলে আসছে, আমি প্রায় প্রত্যেক দিন আমার স্টুডিওতে আমি 12টায় ঢুকছি সকালে এবং রাতের 12টায় বেরোছি। এভরিডে আমার 10 ঘন্টা কাজ করা লাগছে তুফানের পিছনে। তো ওই যে বলছিলেন যে এটা একটা বড় স্কেলের ছবি, তার মানে আমরা তো দেখেছি যারা যে এর পরেও আসবে, এটা অলরেডি বলে দিয়েছেন। তো পরে কি আসলে একটু বলতে পারবেন যে এর পরে আপনাদের ড্রিমটা কেমন, কি ডিফারেন্স থাকবে, কতটা ডিফারেন্স থাকবে? এটা তো আসলে ডিরেক্টর বলতে পারবে, যে স্ক্রিনটা লেখে সে বলতে ব্যাকগ্রাউন্ড পারবে। মিউজিকের বিষয়টা, ওইখানে আপনার এক্সপেরিমেন্ট করার আরো জায়গা আসবে, সেখানে আপনি কি ভাবছেন যে নিজেকে আরো বেশি? অবশ্যই সেখানে আমি নিজেকে এক্সপেরিমেন্ট করব। কারণ আমাদের যেটা হয় যে আমরা এখানে যেটা করেছি, একটু দেখবেন যে ভিন্ন ধরনের মিউজিক। আপনি সচরাচর বাংলা স্কোর আসলে এরকম হয় না আমাদের দেশে। সো ওই জায়গা থেকে আমি যদি বলি যে অবশ্যই একটা এক্সপেরিমেন্টাল জায়গা আমরা ক্রিয়েট করব, এবং আরও এইটা যেহেতু একটা অ্যাচিভ আমরা করি, এটার থেকে সেকেন্ড পার্টটা তো অবশ্যই আরও বেটার আমরা সবাই করতে চাবো, যাতে দর্শককে আমরা আরও মুগ্ধ করতে পারি এবং দর্শক আমাদের কাজ আরও ভালো লাগে তাদের। ওই জায়গা থেকে অবশ্যই এক্সপেরিমেন্ট করব, কিন্তু কি করব এটা এখনো আমি জানি না। আচ্ছা আচ্ছা, আমরা ওই যে দুটো গানের কথা শুনছিলাম, আমরা কি একটু দর্শকদেরকে একটু শোনাবো কিছুটা অংশ? শোনাইতে পারি, মানে আমি তো আসলে গানগুলা গাইনি, আমি নিজের গলা দিয়ে শোনাতে পারি। এটা হলো গিয়ে, আমার কল্পনায় জল ছায়ারা ডুব খায়, পিছে ফিরে দেখো না, হাঁটছি গুটি সুটি পায়। মেঘের তাল বাহানায় তোমায় একটা গান শোনায়, নিঃশ্বাসের ওই উষ্ণতায় খুব কাছে কি করে যায়। তোমার পলক পলকে যদি আটকে পড়ে, আনমনে চোখের কোণে হাসি করা না রে, আমি ফেসে যাই তোমার ওরা চুলে, তুমি হাসলে ওই গালে, আমি ফেসে যাই, আমি ফেসে যাই তোমার চোখের জলে, চুয়ে পড়া কাজলে, আমি ফেসে যাই।